অল্প কিছু গল্পের মধ্যে দিয়ে আমাদের দিন কেটে যায়। ফেলে আসা কথার ভিড় যখন চোখে জল হয়ে ফিরতে চায়, মুখের ব্যাস কয়েকটা কথায় যখন মন তছনছ হয়, তবুও মুখ বন্ধ করে ফেটে পড়া কান্নারা অনেক না বলা দুঃখ শোনায়। এই কনসেপ্টকে সঙ্গে করেই বিশ্বকবি রবি ঠাকুরের গল্পগুচ্ছ থেকে নেওয়া স্ত্রীর পত্রের বেশ কিছু অংশ আজ আমি তোমাদের সকলের কাছে নিয়ে এসেছি। শ্রীচরণ কমলেশু। আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে কোনোদিন চিঠি লিখিনি। চিরদিন কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লিখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। আজ আমি এসেছি তীর্থ করতে, শ্রীক্ষেত্রে। তুমি আছো তোমার অফিসের কাজে। শাবকের সঙ্গে খোলসের যে সম্বন্ধ, কলকাতার সঙ্গে তোমার তাই। সে তোমার দেহ মনের সঙ্গে এটে গিয়েছে, তাই তুমি আপিসে ছুটির দরখাস্ত করলে না। বিধাতার তাই অভিপ্রায় ছিল। তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন। আমি তোমাদের মেজ বউ। আজ 15 বছর পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে। তাই আজ সাহস করে এই চিঠিখানা লিখছি। এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়। যেদিন তোমাদের দুঃসম্পর্কের মামা তোমার বন্ধু নীরদকে নিয়ে কোণে দেখতে এলেন, তখন আমার বয়স 12। দুর্গম পাড়াগায় আমাদের বাড়ি। সেখানে দিনের বেলায় শেয়াল ডাকে। স্টেশন থেকে 7 ক্রোশ স্যাঁকড়া গাড়িতে এসে বাকি 3 মাইল কাঁচা রাস্তায় পালকি করে তবে আমাদের গায়ে পৌঁছানো যায়। সেদিন তোমাদের কি হয়রানি! তার উপর আমাদের বাঙাল দেশের রান্না। সে রান্নার প্রহসন মামা আজও বলেননি। সমস্ত আকাশকে কাঁদিয়ে দিয়ে বাঁশি বাজতে লাগলো। তোমাদের বাড়িতে এসে উঠল। আমার খুঁতগুলো সবিস্তারে খতিয়ে দেখেও গিন্নির দল সকলে স্বীকার করলেন, মোটের ওপর আমি সুন্দরী বটে। সে কথা শুনে তোমার বড় জায়ের মুখ গম্ভীর হয়ে গেল। কিন্তু আমার রূপের দরকার কি ছিল তাই ভাবি। রূপ জিনিসটাকে যদি কোনো সেকেলে পণ্ডিত গঙ্গা মৃত্তিকা দিয়ে করতেন, তাহলে ওর কদর থাকত। কিন্তু ওটা যে কেবল বিধাতা নিজের আনন্দে করেছেন, তাই তোমাদের ধর্মের সংসারে ওর কোনো দাম নেই। আমার যে রূপ আছে সে কথা বলতে তোমাদের বেশি দিন লাগেনি। কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। ওই বুদ্ধিটাই আমার এতই স্বাভাবিক যে তোমাদের ঘরকন্যার মধ্যে এতকাল কাটিয়েও আজও সে টিকে আছে। মা আমার এই বুদ্ধিটার জন্য ভীষণ উদ্বিগ্ন ছিলেন। মেয়ে মানুষের পক্ষে এক বালাই। যাকে বাধা মেনে চলতে হবে, সে যদি বুদ্ধিকে মেনে চলতে চায়, তবে ঠোকর তো খেয়ে খেয়ে কপাল ভাঙবেই। কিন্তু কি করব বলো? তোমাদের ঘরের বউয়ের যতটা বুদ্ধির দরকার, বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে অনেকটা বেশি দিয়ে ফেলেছেন। সে আমি এখন ফিরিয়ে দিই কাকে? আমার একটা জিনিস তোমাদের ঘরকন্যার বাইরে ছিল, সেটা কেউ তোমরা কোনোদিন জানোনি। আমি লুকিয়ে কবিতা লিখতাম। সে ছাইপাশ যাই হোক না, সেখানে তোমাদের অন্দরমহলের পাঁচিল ওঠেনি। সেইখানেই আমার মুক্তি, সেইখানেই আমি। আমার মধ্যে যা কিছু তোমাদের মেজ বউকে ছাড়িয়ে রয়েছে, সে তোমরা পছন্দ করনি, চিনতেও পারোনি। আমি যে কবি,
সেই 15 বছরেও তোমাদের কাছে কোনোদিন ধরা পড়েনি। তোমাদের ঘরের প্রথম স্মৃতির মধ্যে সবচেয়ে যেটা আমার মনে যাচ্ছে, সে তোমাদের গোয়াল ঘর। অন্দরমহলের সিঁড়িতে উঠবার ঠিক পাশের ঘরেই তোমাদের গরু থাকে। সামনের উঠোনটুকু ছাড়া তাদের আর নড়বার কোনো জায়গা নেই। সেই উঠোনের কোণে তাদের জাবনা দেওয়ার কাঠের একটা গামলা। সকালে বেহারার নানা কাজ। উপবাসী গরুগুলো ততক্ষণ সেই গামলার ধারগুলো চেটে চেটে চিবিয়ে চিবিয়ে খাবলা করে দিত। আমার প্রাণ কাঁদত। আমি পাড়া গায়ের মেয়ে। তোমাদের বাড়িতে যেদিন নতুন এলুম, সেদিন সেই দুটো গরু এবং 3টি বাছুরি সমস্ত শহরের মধ্যে আমার চিরপরিচিত আত্মীয়ের মতো আমার চোখে ঠেকল। যতদিন নতুন বউ ছিল, নিজে না খেয়ে লুকিয়ে লুকিয়ে ওদের খাওয়াতাম। যখন বড় হলো, তখন গরুগুলোর প্রতি আমার প্রকাশ্য মমতা লক্ষ্য করে আমার ঠাট্টার সম্পর্কে ওরা আমার গোত্র সম্বন্ধে নানা সন্দেহ প্রকাশ করতে লাগলেন। আমার মেয়েটি জন্ম নিয়েই মারা গেল। আমাকেও সে সঙ্গে যাবার সময় ডাক দিয়েছিল। সে যদি আজ বেঁচে থাকতো, সেই আমার জীবনের যা কিছু বড়, যা কিছু সত্য, সমস্তই এনে দিত। তখন মেজ বউ থেকে একেবারে মা হয়ে বসতুম। মা যে এক সংসারের মধ্যে থেকেও বিশ্ব সংসারের। মা হওয়ার দুঃখটুকু পেলুম, কিন্তু মা হওয়ার মুক্তিটুকু পেলুম না। তোমার মনে আছে ইংরেজ ডাক্তার এসে আমাদের অন্দর দেখে আশ্চর্য হয়েছিল এবং আতুরঘর থেকে তো খুব বিরক্ত হয়ে বকাবকি করেছিল। সদরে তোমাদের একটা বাগান আছে, ঘরে সাজসজ্জা আসবাবের অভাব নেই, আর অন্তরটা যেন পশমের কাজের উল্টো দিক। সেদিকে কোনো লজ্জা নেই, শ্রী নেই, সজ্জা নেই। সেদিকে আলো মিট মিট করে চলে, হাওয়া চোরের মতো প্রবেশ করে। উঠোনের আবর্জনা নড়তে চায় না, দেওয়ালের এবং মেঝের সমস্ত কলঙ্ক অক্ষয় হয়ে বিরাজ করে। কিন্তু ডাক্তার একটু ভুল করেছিল। সে ভেবেছিল এটা বুঝি আমাদের অহোরাত্র দুঃখ দেয়। ঠিক উল্টো। অনাদার জিনিসটা ছাইয়ের মতো। সে ছাই আগুনকে হয়তো ভেতরে ভেতরে জমিয়ে রাখে, কিন্তু বাইরে থেকে তার তাপটাকেও বুঝতে দেয় না। আত্মসম্মান যখন কমে যায়, তখন অনাদারকে তো অনার্য বলেই মনে হয় না। সেই জন্যই তো তার কোনো বেদনা নেই। তাই তো মেয়ে মানুষের দুঃখ বোধ করতেই লজ্জা পায়। তাই আমি বলি, মেয়ে মানুষকে দুঃখ পেতেই হবে, এইটাই যদি তোমাদের ব্যবস্থা হয়, তাহলে যতদূর সম্ভব তাকে অনাদরে রেখে দেওয়াই ভালো। আদরে দুঃখের ব্যথাটা কেবল বেড়েই ওঠে। আমার মেয়েটি সন্ধ্যা তারার মতো ক্ষণকালের জন্য উদয় হয়ে অস্ত চলে গেল। আমার নিত্যকর্ম এবং গরু বাছুর নিয়ে পড়ল। জীবন তেমনি করেই গড়াতে গড়াতে শেষ পর্যন্ত কেটে যেত। আজকে তোমাকে চিঠি লেখার কোনো দরকারই হতো না, কিন্তু বাতাসে সামান্য একটা বীজ উড়িয়ে নিয়ে এসে পাকা দালানের মধ্যে অসত্য গাছের অঙ্কুর বের করে। শেষকালে সেইটুকু থেকে ইটকাটির বুকের পাঁজর বিদীর্ণ হয়ে যায়। আমার সংসারের পাকা বন্দোবস্তের মাঝখানে ছোট্ট একটুখানি জীবনের কণা যে কোথা থেকে উড়ে এসে পড়ল। তারপর থেকেই ফাটল শুরু হলো। বিধবা মার মৃত্যুর পরে আমার বড় জয়ের বোন বিন্দু
তার খুড়তুতো ভাইয়ের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে যেদিন আশ্রয় নিলে, তোমরা সেদিন ভাবলে ই আবার কোথাকার আপদ। আমার পোড়া স্বভাব, কি করব বলো? দেখলুম তোমরা সকলেই খুব মনে মনে বিরক্ত হয়ে উঠেছ। সেই জন্যই এই নিরাশ্রয় মেয়েটির পাশে আমার সমস্ত মন যেন একেবারে কোমর বেঁধে দাঁড়ালো। পরের বাড়িতে পরের অনিচ্ছাতে এসে আশ্রয় নেওয়া, সে কত বড় অপমান। দায় পড়ে সেও যাকে স্বীকার করতে হলো, তাকে কি একপাশে ঠেলে রাখা যায়? তারপরে দেখলুম আমার বড় জায়ের দশা। তিনি নিতান্ত দরদে পড়ে বোনটিকে নিজের কাছে এনেছেন, কিন্তু যখন দেখলেন স্বামীর অনিচ্ছা, তখন তিনি এমন ভাব করতে লাগলেন যেন এই একটা বিষম বালাই, যেন একে দূর করতে পারলেই তিনি খুব বাঁচেন। এই অনাথা বোনটিকে মন খুলে প্রকাশ্যে স্নেহ দেখাবেন, সে সাহস তার হলো না। তিনি পতিব্রতা। বিন্দুকে আমি আমার ঘরে টেনে নিলাম। দিদি বললেন, মেজবউ গরিবের ঘরের মেয়ের মাথাটি খেতে বসলেন। আমি যেন বিষম একটা বিপদ ঘটালুম। এমনিভাবে তিনি সকলের কাছে নালিশ করে বেড়ালেন। কিন্তু আমি নিশ্চয়ই জানি তিনি মনে মনে বেঁচে গেলেন। এখন দোষের বোঝা আমার উপরেই পড়ল। তিনি বোনকে নিজে যে স্নেহ দেখাতে পারতেন না, আমাকে দিয়ে সেই স্নেহটুকু করিয়ে নিয়ে তার মনটা হালকা হলো। আমার বড় যা বিন্দুর বয়স থেকে 2-4টে অঙ্ক বাদ দিতে চেষ্টা করতেন, কিন্তু তার বয়সে 14 চেয়ে কম ছিল না। এ কথা লুকিয়ে বললে অন্যায় হতো না। তুমি তো জানো, সে দেখতে এতটাই মন্দ ছিল যে পড়ে গিয়ে সে যদি মাথা ভাঙতো, তবে ঘরের মেঝেটার জন্য লোকেই উদ্বিগ্ন হতো। কাজে পিতামাতার অভাবে কেউ তাকে বিয়ে দেওয়ার ছিল না, এবং তাকে বিয়ে করার মতো মনের জোরই বা কজন লোকের ছিল। বিন্দু বড় ভয় ভয় আমার কাছে এলো, যেন আমার গায়ে তার ছোঁয়াচে লাগলে আমি সইতে পারবো না। বিশ্ব সংসারে তার জন্মাবার কোনো শর্তই ছিল না, তাই সে কেবলই পাশ কাটিয়ে ঝোঁক এড়িয়ে চলত। তার বাপের বাড়িতে তার খুড়তুতো ভাইরা তাকে এমন একটা কোনো ছেড়ে দিতে চায়নি যে কোনো একটা অনাবশ্যক জিনিস পড়ে থাকতে পারে। অনাবশ্যক আবর্জনা ঘরের আশেপাশে অনায়াসে স্থান পায়, কেননা মানুষ তাকে ভুলে যায়। কিন্তু অনাবশ্যক মেয়ে মানুষ যে একে অনাবশ্যক, তার ওপর তাকে ভোলাও শক্ত। সেজন্য আস্থা করেও তার কোনো স্থান নেই। অথচ বিন্দুর খুড়তুতো ভাইরা যে জগতে পরমাবশ্যক পদার্থ, তা বলবার জো নেই, কিন্তু তারা বেশ আছে। তাই বিন্দুকে যখন আমার ঘরে ডাকলুম, তার বুকের মধ্যে কাঁপতে লাগলো। তার ভয় দেখে আমার বড় দুঃখ হলো। আমার ঘরে তার একটুখানি জায়গা আছে, এই কথাটা আমি তাকে অনেক আদর করে বুঝিয়ে দিলাম। কিন্তু আমার ঘর তো শুধু আমারই ঘর নয়, কাজে আমার কাজটা সহজ হলো না। 2-4 দিন আমার কাছে থাকতেই তার গায়ে লাল লাল ঘি উঠল। হয়তো সে ঘামাচি, নয়তো আর অন্য কিছু হবে। তোমরা বললে বসন্ত, কেননা ও যে বিন্দু। তোমাদের পাড়ার এক কানারি ডাক্তার এসে বললে আর 2-1 দিন না গেলে ঠিক বলা যায় না। কিন্তু সেই 2-1 দিনের সবুর সইবে কে? বিন্দু তো তার ব্যামল লজ্জাতেই মরবার জো হলো। আমি বললুম, বসন্ত হয় হোক, আমি আমাদের সেই আতুর ঘরে ওকে নিয়ে থাকবো, আর কাউকে কিছু করতে হবে না। এই নিয়ে আমার ওপর তোমরা যখন সকলে মার মূর্তি ধরেছ, এমনকি বিন্দুর দিদিও যখন অত্যন্ত বিরক্তির ভান করে পোড়া কপালা মেয়েটাকে
হাসপাতালে পাঠাবার প্রস্তাব করছেন। এমন সময় ওর সমস্ত গায়ের দাগ একদম মিলিয়ে গেল। তোমরা দেখি তাতে আরো ব্যস্ত হয়ে উঠলে, বললে নিশ্চয়ই বসন্ত বসে গিয়েছে। কেননা ও যে বিন্দু, আমার সম্বন্ধে বিন্দুর যখন ভয় ভাঙল, তখন ওকে এক আরোগ্যে রয়ে ধরল। আমাকে এমনি ভালোবাসতে শুরু করলো যে আমাকেই ভয় ধরিয়ে দিলে। ভালোবাসার এরকম মুখ দিয়ে সংসারে তো কোনোদিন দেখিনি। বইতে পড়েছি বটে, সেও মেয়ে পুরুষের মধ্যে। আমার যে রূপ ছিল সে কথা আমার মনে করার কোনো কারণ বহু কাল ঘটেনি। এতদিন পরে সেই রূপটা নিয়ে পড়ল এই কুশ্রী মেয়েটি। আমার মুখ দেখে তার চোখের আশ হার মিটত না। বলতো, দিদি, তোমার এই মুখখানি আমি ছাড়া আর কেউ দেখতে পাইনি। যেদিন আমি নিজের চুল নিজে বাঁধতুম, সেদিন তার ভারী অভিমান। আমার চুলের বোঝা দুই হাত দিয়ে নাড়তে নাড়তে তার ভারী ভালো লাগতো। কোথাও নিমন্ত্রণে যাওয়া ছাড়া আমার তো সাজুগুজের আর দরকার ছিল না। কিন্তু বিন্দু আমাকে কেবলই অস্থির করে রোজই কিছু না কিছু সাজ করাতো। মেয়েটা আমাকে নিয়ে একদম পাগল হয়ে উঠল। বিন্দুর ভালোবাসার দুঃসহ বেগে আমাকে অস্থির করে তুলেছিল। একবার তার উপর রাগ হতো, সে কথা আমি স্বীকার করি। কিন্তু তার এই ভালোবাসার ভিতর দিয়ে আমি আপনার একটি স্বরূপ দেখলাম, যা আমি জীবনে আর কোনোদিন দেখিনি। সেই আমার মুক্ত স্বরূপ। এদিকে বিন্দুর মতো মেয়েকে যে আমি এতটা আদর যত্ন করছি, এ তোমাদের অত্যন্ত বাড়াবাড়ি বলে ঠেকল। এর জন্য খুঁত খিটখিটের অন্ত ছিল না। যেদিন আমার ঘর থেকে বাজুগন্ধ ছুটি গেল, সেই চুরিতে বিন্দুর যে কোনো রকমের হাত ছিল, এ কথার আভাস দিতে তোমাদের একটু লজ্জা হল। তোমাদের বাড়ির দাসীরা ওর কোনো রকম কাজ করতেই আপত্তি করত। তাদের কাউকে ওর কাজ করার ফরমাশ করলে ও মেয়েও যে একেবারে সংকোচে যেন আড়ষ্ট হয়ে উঠত। এই সকল কারণেই ওর জন্য আমার খরচ বেড়ে গেল। আমি বিশেষ করে একজন আলাদা দাসী রাখলুম। সেটা তোমাদের ভালো লাগেনি। বিন্দুকে আমি যেসব কাপড় পরতে দিতুম, তা দেখে তুমি এত রাগ করেছিলে যে আমার হাত খরচের টাকাটাই বন্ধ করে দিলে। তার পরদিন থেকে আমি 5 দামের জোড়া মোটা কোড়া কলের ধুতি পরতে আরম্ভ করে দিলাম। আর মতির মা যখন আমার এঁটো ভাতের থালা নিয়ে যেতে এলো, তাকে বারণ করে দিলাম। আমি নিজে উঠোনের কলতলায় গিয়ে এঁটো ভাত বাছুরকে খাইয়ে বাসন মেজেছি। একদিন হঠাৎ সেই দৃশ্যটা দেখে তুমি খুশি হওনি। আমাকে খুশি না করলেও চলে, আর তোমাদের খুশি না করলেই নয়, এই সুবুদ্ধিটা আজ পর্যন্ত আমার ঘটে এলো না। এদিকে তোমাদের রাগও যেমন বেড়ে উঠেছে, বিন্দুর বয়সও তেমনি বেড়ে চলেছে। সেই স্বাভাবিক ব্যাপারে তোমাদের অস্বাভাবিক রকমের বিব্রত হয়ে উঠেছিল। একটা কথা মনে করে আমি আশ্চর্য হই, তোমরা জোর করে কেন বিন্দুকে তোমাদের বাড়ি থেকে বিদায় করে দাওনি? আমি বেশ বুঝি, তোমরা আমাকে মনে মনে ভয় করো। বিধাতা যে আমাকে বুদ্ধি দিয়েছিলেন, ভেতরে ভেতরে তার খাতির না করে তোমরা বাঁচো না। অবশেষে বিন্দুকে নিজের শক্তিতে বিদায় করতে না পেরে তোমরা প্রজাপতি দেবতার শরণাপন্ন হলে। বিন্দুর বর ঠিক হলো। বড় যা বললেন, বাঁচলুম, মা কালী আমাদের বংশের মুখ রক্ষা করলেন। বর কেমন তা জানি নে,
তোমাদের কাছে শুনলুম সকল বিষয়ে সে ভালো। বিন্দু আমার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, বললে, দিদি আমার আবার বিয়ে করা কেন? আমি তাকে অনেক বুঝিয়ে বললুম, বিন্দু তুই ভয় করিস নে, শুনেছি তোর বর ভালো। বিন্দু বললে, বর যদি ভালো হয় আমার কি আছে যে আমাকে তার পছন্দ হবে? বরপক্ষেরা বিন্দুকে তা দেখতেও আসার নামও করল না। বড় দিদি তাতে বড় নিশ্চিন্ত হলেন। একে তো মেয়ে কালো, তাতে কালো মেয়ে কার ঘরে চলল, ওর কি দশা হবে সে কথা না ভাবাই ভালো। ভাবতে গেলে আমার প্রাণ কেঁপে ওঠে। বিন্দু বললে, দিদি বিয়ের আর 5 দিন আছে, এর মধ্যে কি আমার মরণ হবে না? আমি তাকে খুব ধমকে দিলুম, কিন্তু অন্তর্যামী জানেন যদি কোনো সহজভাবে বিন্দুর মৃত্যু হতে পারত তাহলে আমি আরাম বোধ করতুম। বিবাহের আগের দিন বিন্দু তার দিদিকে গিয়ে বলল, দিদি আমি তোমাদের গোয়াল ঘরে পড়ে থাকবো, আমাকে যা বলবে আমি তাই করব, তোমার পায়ে পড়ি, আমাকে এমন করে ফেলে দিও না। আসল কথা হচ্ছে কোনো দিকেই কোনো রাস্তা নেই, বিন্দুকে বিবাহ করতেই হবে, তারপরে যা হয় হোক। আমি চেয়েছিলাম বিবাহটা যাতে আমাদের বাড়িতেই হয়, কিন্তু তোমরা বলে বসলে বরের বাড়িতেই হওয়া যায়, সেটা তাদের কৌলিক প্রথা। আমি বুঝলুম বিন্দুর বিবাহের জন্য যদি তোমাদের খরচ করতে হয় তবে সেটা তোমাদের গৃহদেবতা কিছুতেই সইবে না। কাজে চুপ করে যেতে হলো। কিন্তু একটা কথা তোমরা কেউ জানো না, দিদিকে জানাবার ইচ্ছা ছিল কিন্তু জানায়নি, কেননা তাহলে তিনি নিজে ভয়েই মরে যেতেন। আমার কিছু কিছু গয়না দিয়ে আমি লুকিয়ে বিন্দুকে সাজিয়ে দিয়েছিলাম, বোধ করে দিদির চোখে সেটা পড়ে থাকবে, কিন্তু তিনি সেটা দেখেও দেখেননি। দোহাই ধর্মের, সেজন্য তোমরা ওকে ক্ষমা করো। যাবার আগে বিন্দু আমাকে জড়িয়ে ধরে বললে, দিদি আমাকে তোমরা তাহলে নিতান্তই ত্যাগ করলে? আমি বললাম, না বিন্দি, তোর যেমন দশাই হোক না কেন আমি তোকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। সেদিন সকালে সেই ঘরে ঢুকে দেখি বিন্দু এক্ষণে জড়সড় হয়ে বসে আছে। আমাকে দেখে আমার পা জড়িয়ে ধরে লুটিয়ে পড়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। বিন্দুর স্বামী পাগল? সত্যি বলছিস বিন্দি? এত বড় মিথ্যে কথা আমি তোমার কাছে বলতে পারি দিদি? তিনি পাগল। শ্বশুরের এই বিবাহে কোনো মত ছিল না, কিন্তু তিনি আমার শাশুড়িকে জমের মতো ভয় করেন। তিনি বিবাহের পূর্বেই কাশি চলে গেছেন। শাশুড়ি জেদ করে তার ছেলের বিয়ে দিয়েছেন। আমি সেই রাস করা কয়লার উপরে বসে পড়লাম। মেয়ে মানুষকে মেয়ে মানুষ দয়া করে না বলে? ও তো মেয়ে মানুষ বই তো নয়, ছেলে হোক না পাগল, সে তো পুরুষ বটে। জানো, বিন্দুর স্বামীকে না হঠাৎ পাগল বলে বোঝা যায় না, কিন্তু এক একদিন সে এমন উন্মাদ হয়ে ওঠে যে তাকে ঘরে তালা বন্ধ করে রাখতে হয়। বিবাহের রাত্রে সে ভালোই ছিল, কিন্তু রাত জাগা প্রভৃতি উৎপাতে দ্বিতীয় দিন থেকে তার মাথাটা একেবারে খারাপ হয়ে উঠল। বিন্দু দুপুরবেলায় পেতলের থালায় সবে ভাত খেতে বসেছিল, হঠাৎ তার স্বামী থালা শুদ্ধ ভাতটা টেনে উঠোনে ফেলে দিল। হঠাৎ কেমন তার মনে হয়েছে বিন্দু স্বয়ং রানী রাসমণি। বেহাটা নিশ্চয়ই সোনার থালা চুরি করে রানীকে তার নিজের থালায় ভাত খেতে দিয়েছে। এই তার রাগ। বিন্দু তো ভয় মরেই গেল। দ্বিতীয় রাত্রে শাশুড়ি যখন তাকে স্বামীর ঘরে শুতে বলল,
বিন্দুর প্রাণটা শুকিয়ে গেল। শাশুড়ি তার প্রচণ্ড, রাগলে কোনো জ্ঞানই থাকে না, সেও পাগল, কিন্তু পুরো নয় বলেই আরো ভয়ানক। বিন্দুকে ঘরে ঢুকতে হলো। স্বামী সে রাত্রে ঠান্ডা ছিল, কিন্তু ভয়ে বিন্দুর শরীর যেন কাঠ হয়ে গেল। স্বামী যখন ঘুমিয়েছে, অনেক রাত্রে সে অনেক কৌশলে পালিয়ে এসেছে। তার বিস্তারিত বিবরণ লেখার আমার আর কোনো দরকার নেই। ঘৃণায় রাগে আমার সকল শরীর চলতে লাগলো। আমি বললাম, এমন ফাঁকির বিয়ে বিয়েই নয় বিন্দু, তুই যেমন ছিলি তেমনি আমার কাছে থাক, দেখি তোকে কে নিয়ে যেতে পারে আমার কাছ থেকে। ওদিকে বিন্দু শ্বশুর বাড়ি থেকে ওর ভাসুর এসে বাইরে ভীষণ গোল বাঁধিয়েছে। সে বলছে সে নাকি থানায় খবর দেবে। আমার যে কি জোর আছে আমি জানি না, কিন্তু কসাইয়ের হাত থেকে যে গুরু প্রাণ ভয় পালিয়ে এসে আমার আশ্রয় নিয়েছে, তাকে পুলিশের তারায় আবার সেই কসাইয়ের হাতে ফিরিয়ে দিতেই হবে। এ কথা কোনো মতেই আমার মন মানতে পারল না। আমি স্পর্ধা করে বললুম, তা দিক থানায় খবর। এই বলে মনে করলুম বিন্দুকে এবার আমার শোবার ঘরে এনে তাকে নিয়ে ঘরে তালা বন্ধ করে বসে থাকে। কিন্তু খোঁজ করে দেখি বিন্দু নেই। তোমাদের সঙ্গে আমার বাদ প্রতিবাদ যখন চলছিল, তখন বিন্দু আপনি বাইরে গিয়ে তার ভাসুরের কাছে ধরা দিয়েছে। বুঝেছি এ বাড়িতে যদি সে থাকে তবে আমাকে সে ভীষণ বিপদে ফেলবে। মাঝখানে পালিয়ে এসে বিন্দু আপন দুঃখ আরো বাড়াবে। তার শাশুড়ির তর্ক এই যে তার ছেলে তো আর তাকে খেয়ে ফেলছিল না। মন্দ স্বামীর দৃষ্টান্ত সংসারে দুর্লভ নয়, তাদের সঙ্গে তুলনা করলে তার ছেলে তো সোনার চাঁদ। আমার বড় যা বললেন, ওর পোড়া কপাল, তা নিয়ে দুঃখ করে কি করব? তা পাগল হোক ছাগল হোক, স্বামী তো বটে। আমি নিশ্চয়ই জানতাম বিন্দু আর কোনো দিন আমার কাছে আসবে না, কিন্তু আমি তাকে বিয়ের আগের দিন আশা দিয়েছিলাম যে তাকে শেষ পর্যন্ত আমি ত্যাগ করব না। আমার ছোট ভাই শরৎ কলকাতার কলেজে পড়ছিল। তোমরা জানোই তো, যত রকমের ভলেন্টিয়ারি করা, প্লেগের পাড়ার ইঁদুর মারা, দামোদরের বন্যায় ছোটা, এতেই তার এত উৎসাহ যে উপরে উপরে দুবার সে এফএ পরীক্ষায় ফেল করেও কিছুমাত্র দমে যায়নি। তাকে আমি ডেকে বললুম, বিন্দুর খবর আমি যাতে পাই, তোকে সেই বন্দোবস্ত কিন্তু করে দিতে হবে শরৎ। বিন্দু আমাকে চিঠি লিখতে সাহস করবে না, লিখলেও আমি তা পাবো না। শরতের সঙ্গে আলোচনা করছি, এমন সময় তুমি ঘরে এসে বললে, আবার কি হাঙ্গামা বাঁধিয়েছ? আমি বললুম, সেই যেসব গোড়ায় বাঁধিয়েছিলাম, তোমাদের ঘরে এসেছিলাম, কিন্তু সে তো তোমাদেরই কীর্তি। তুমি জিজ্ঞাসা করলে, বিন্দুকে আবার কেন এনে লুকিয়ে রেখেছ? আমি বললুম, বিন্দু যদি আসতো তাহলে নিশ্চয়ই এনে লুকিয়ে রাখতুম, কিন্তু সে আসবে না, তোমাদের ভয় নেই। তোমাদের খুড়িমা শ্রীক্ষেত্রে তীর্থ করতে যাবেন বলে তোমাদের বাড়িতে এসে উঠেছেন। আমি তোমাদের বললুম, আমিও যাব। আমার হঠাৎ এমন ধর্মে মন হয়েছে দেখে তোমরা এত খুশি হয়ে উঠলে যে কিছুমাত্র আপত্তিও করলে না। এ কথা মনে ছিল যে এখন যদি কলকাতায় থাকি, আবার কোন দিন বিন্দুকে নিয়ে ভেসাত পাতিয়ে বসবো। আমাকে নিয়ে তো ভীষণ লেঠা। বুধবারে আমার যাবার দিন, রোববার সমস্ত ঠিক হলো। আমি শরৎকে ডেকে বললুম, যেমন করেই হোক বিন্দুকে বুধবারে পুরী যাবার গাড়িতে কিন্তু তোকে তুলে দিতে হবে। শরতের মুখ প্রফুল্ল হয়ে উঠল। সে বলল, ভয় নেই দিদি, আমি তাকে গাড়িতে তুলে দিয়ে পুরী পর্যন্ত চলে যাব, ফাঁকে দিয়ে আমার জগন্নাথটাও দেখা হয়ে যাবে। সেদিন সন্ধ্যার সময় শরৎ আবার এলো। তার মুখ দেখে আমার বুকটা একদম দমে গেল। আমি বললাম, কি শরৎ, সুবিধে হলো না বুঝি?
সে বলল, না। আমি বললাম, রাজি করাতে পারলে না? সে বলল, আর কোনো দরকার নেই। কাল রাত্রির এসে কাপড়ে আগুন দিয়ে আত্মহত্যা করে মরেছে। বাড়ির যে ভাইপোটির সঙ্গে ভাব করে নিয়েছিলুম, তার কাছে খবর পেলুম তোমার নামে সে একটা চিঠি রেখে গিয়েছিল, কিন্তু সে চিঠি ওরা নষ্ট করে দিয়েছে। যাক, শান্তি হলো। 150 লোক চটে উঠল, বলতে লাগলো, মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশন হয়ে গেছে। তোমরা বললে, এ সমস্ত নাটক। তা হবে, কিন্তু নাটকের তামাশাটা কেবল বাঙালি মেয়েদের শাড়ির উপর দিয়ে হয় কেন, আর বাঙালি বীর পুরুষের কোচার ওপর দিয়ে হয় না কেন, সেটাও তো একবার ভেবে দেখা উচিত। বিন্দিটার এমনি পুরা কপাল বটে, যতদিন বেঁচে ছিল রূপে গুণে কোনো যশ পায়নি। মরবার বেলায় যে একটু ভেবে চিনতে এমন একটা নতুন ধরনের মরবে, যাতে দেশের পুরুষরা খুব খুশি হয়ে হাততালি দেবে, তাও তার কোনো ঘটে এলো না। মরেও লোকদের ছুটিয়ে দিল। দিদি ঘরের মধ্যে লুকিয়ে কাঁদলেন, কিন্তু সে কান্নার মধ্যে একটা সান্ত্বনা ছিল। যাই হোক না কেন, তবু রক্ষা হয়েছে। মরেছে বইতো না, বেঁচে থাকলে কি না হতে পারত। আমি তীর্থে এসেছি, বিন্দুর আর আসবার দরকার হলো না, কিন্তু আমার তো দরকার ছিল। দুঃখ বলতে লোকে যা বোঝে, তোমাদের সংসারে তা আমার ছিল না। তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয়। তোমার দাদা চরিত্র যেমন হোক, তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই যাতে বিধাতাকে মন্দ বলতে পারি। যদি বা তোমার স্বভাব তোমার দাদার মতোই হতো, তাহলেও হয়তো মোটের ওপর আমার এমনিভাবেই দিন চলে যেত, এবং আমার সতীসাধ্যী বড় জায়ের মতো পতিদেবতাকে দোষ না দিয়ে বিশ্ব দেবতাকেই আমি দোষ দেওয়ার চেষ্টা করতাম। অতএব তোমাদের নামে আমার কোনো নালিশ উত্থাপন করতে চাইনি। আমার এই চিঠি সেজন্য নয়, কিন্তু আমি আর তোমাদের ওই 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি, সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি। আর আমার দরকার নেই, কিন্তু আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি, সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি। আর আমার দরকার নেই। তারপরে এও দেখেছি, ও মেয়ে বটে, তবু ভগবান ওকে ত্যাগ করেননি। তার উপরে তোমাদের যত জোরই থাক না কেন, সে জোরেরও অন্ত আছে। ও আপনার হতভাগ্য মানব জন্মের চেয়েও বড়। তোমাদের যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে। তোমাদের পা এত বড় লম্বা নয়, মৃত্যু তোমাদের চেয়েও বড়। সে মৃত্যুর মধ্যে সে মহান। সেখানে বিন্দু কেবল বাঙালি ঘরের মেয়ে নয়, কেবল খুড়তুতো ভাইয়ের বোন নয়, কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয়, সেখানে সে অনন্ত। সে মৃত্যুর বাসে বালিকার ভাঙা হৃদয়ের ভেতর দিয়ে আমার জীবনের যমুনা পরে যেদিন বাজল, সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন বান বিঁধল। বিধাতাকে জিজ্ঞাসা করলুম, জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ, তাই সবচেয়ে কঠিন কেন? এই গলির মধ্যকার চারিদিকের প্রাচীর তোলা নিরানন্দের
অতি সামান্য বুদবুদটা এমন ভয়ঙ্কর বাধা কেন? তোমার বিশ্বজগৎ তার 6 ঋতু সুধাপাত্র হাতে করে যেমন করেই ডাক দিক না কেন, এক মুহূর্তের জন্যে কেন আমি, কি কারণে এই অন্দরমহলটার এইটুকু মাত্র চৌকাট পেরাতে পারিনি? তোমার এমন ভুবনে আমার এমন জীবন নিয়ে কেন ওই অতি তুচ্ছ ইটকাঠের আড়ালটার মধ্যে আমাকে তিলে তিলে মরতেই হবে? কত তুচ্ছ আমার এই প্রতিদিনের জীবনযাত্রা, কত তুচ্ছ এই সমস্ত বাধা নিয়ম, বাধা অভ্যাস, বাধা বুলি, এই সমস্ত বাধা মার। কিন্তু শেষ পর্যন্ত সেই দৃঢ়তার নাগপাশের বন্ধনেরই হবে জিত, আর হার হলো তোমার নিজের সৃষ্টি ওই আনন্দলোকের। কিন্তু মৃত্যুর বাঁশি বাজতে লাগলো। কোথায় রে রাজমিস্ত্রির গড়া দেওয়াল, কোথায় রে তোমাদের ঘেরো আইন দিয়ে কাটা তারের বেড়া? কোন দুঃখে কোন অপমানে মানুষকে বন্দি করে রেখে দিতে পারে? ওই তো মৃত্যুর হাতে জীবনের জয় পতাকা উঠছে। ওরে মেজ বউ, ভয় নেই তোর, তোর মেজ বউয়ের খোলস চিহ্ন হতে আর 1 মিনিটও লাগে না। আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ। তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে, ক্ষণকালের বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটাই তার মৃত্যু দিয়ে আমার আবরণখানা আগা গোড়া ছিন্ন করে দিয়ে গেল। আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর জায়গা নেই। আমার এই অনাদৃত রূপ, যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছেন। এইবার মরেছে মেজ বউ। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি? ভয় নেই, অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি কখনো করব না। মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল, তার শিকলও তো কম ভারী ছিল না, তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। মীরাবাইও তার গানে বলেছিল, ছাড়ুক বাপ, ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে। মীরা কিন্তু লেগেই রইল, প্রভু তাতে তার যা হওয়ার হোক, এই লেগে থাকাই তো বেঁচে থাকা। আমিও বাঁচব, আমি বাঁচলুম। তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন মৃণাল। আমার এই প্রেজেন্টেশন তোমাদের কেমন লেগেছে তা কিন্তু আমায় কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লাগে তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।